শুভেচ্ছা। আমন্ত্রণ চ্যানেল 24 সাপ্তাহিক আয়োজন ইস্পাহানি মির্জাপুর চা নিবেদিত মুক্তকণ্ঠের সাথে রয়েছে মোহাম্মদ ইমতিয়াজ। গত মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র পেহেলগামে বন্দুকধারীদের হামলায় অন্তত 26 পর্যটক নিহত হয়েছেন। হামলায় আরও 17 জন আহত হয়েছেন। পেহেলগামে মঙ্গলবার সন্ত্রাসী হামলায় পাকিস্তানের মদদ রয়েছে অভিযোগ তুলেছে ভারত, যা প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। ইসলামাবাদ এবং দিল্লি একে অপরের উপর বেশ কিছু নিষেধাজ্ঞা দিয়েছে। বাতিল হতে পারে সিন্ধু এবং সিমলা চুক্তি। এ সকল ঘটনায় প্রতিবেশী দুটি দেশ ভারত এবং পাকিস্তানের মধ্যে যেই চরম উত্তেজনা দেখা যাচ্ছে, তাতে আগামী দিনে কি অপেক্ষা করছে এবং এর সুদূর প্রসারী প্রভাব কি হতে পারে, তাই নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা আলোচনার বিষয় রেখেছি পেহেলগাম ট্র্যাজেডি, কাশ্মীর ইস্যুতে নতুন উত্তেজনা। আমাদের সাথে অনলাইনে যুক্ত রয়েছেন সম্মানিত এই মুহূর্তে 3 জন অতিথি আমার সাথে যুক্ত রয়েছেন। শুরুতে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, রয়েছেন দ্য স্পটলাইট নিউজ ডিরেক্টর কামরান আশরাফ ভাট এবং রয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর আনোয়ার খুরশিদ। আপনাদের 3 জনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। ইমতিয়াজ আহমেদ স্যারের কাছে আমরা শুরুতে আসতে চাই। ইমতিয়াজ আহমেদ, 2019 সালের 14 ফেব্রুয়ারি ভারতের নিরাপত্তা কর্মীদের বহনকারী একটি গাড়ি বহরে জম্মু এবং কাশ্মীরের পুলওয়ামা একটা আত্মঘাতী হামলা হয়েছিল, নিশ্চয়ই আপনার মনে আছে, এবং সেখানে 22 বছর বয়সী একটা ছেলে এই কাণ্ডটি ঘটিয়েছে এবং যেখানে 40 জন নিহত হয়েছেন। ঠিক তার 12 দিন পরে ভারতের পক্ষ থেকেও বিমান হামলা চালানো হয়েছে এবং আপনার নিশ্চয়ই মনে থাকবার কথা, 2টি বিমান ভূপাতিত করা হয়েছে এবং পাইলটকেও গ্রেফতার করা হয়েছিল। এবং এখনও কিন্তু একই রকম ঘটনা আমরা দেখতে পাচ্ছি। কথার একটা যুদ্ধ চলছে এবং ইতোমধ্যে নরেন্দ্র মোদী কিন্তু একটা পেহেলগাম ইস্যুতে একটা ঘোষণা দিয়েছেন, যারা হামলাকারী বা যেই এটার সাথে জড়িত পৃথিবীর একদম শেষ প্রান্তে গেলেও তাকে ধরে এনে শাস্তির ব্যবস্থা করা হবে। এটি নরেন্দ্র মোদী বলছিলেন। আপনার কাছে কি মনে হয়, এই যে কথার লড়াই চলছে, মাঠের লড়াই কি শুরু হতে সম্ভাবনা দেখা দিয়েছে কিনা? ধন্যবাদ। বেশ কয়েকটা দিক আছে। একটা হলো যে এটা নতুন না, এই ধরনের পাল্টাপাল্টি অবস্থা আমরা 99-তে দেখেছিলাম, 1999-এ কার্গিল যুদ্ধ যেটাকে বলা হয়। আমরা একই জিনিস 2008-এ দেখেছিলাম যখন মুম্বাই আক্রান্ত হয়েছিল। এমনকি যখন বেলুচিস্তানে যদি কখনো এই ধরনের আক্রমণ হয়, তখনও আমরা দেখি যে পাল্টাপাল্টি বক্তব্য হয়। একটা হলো যে যেই গতি নিয়ে এই পাল্টাপাল্টি বক্তব্য হয়, তাতে যেই গবেষণাটা যেটা দরকার, একটা তো বোঝাই যাচ্ছে যে একটা ইন্টেলিজেন্স ফেল করেছে, কিন্তু যেই গবেষণাটা দরকার এবং এভিডেন্সটা সামনে আনা, সেটা আর হয় না। আমরা সবসময় দেখি যে সেটা ওই এক ধরনের রাজনীতিকরণের মধ্যে ঢাকা পড়ে এবং যারা এই ঘটনাটা আসলেই ঘটে তারা কম বেশি পার পেয়ে যায়। তো এবারও আমরা দেখছি সেই একই ধরনের পাল্টাপাল্টি বক্তব্য। আগে এভিডেন্সটাকে যদি খাড়া করতে পারতো তাহলে হয়তো আমার মনে হয় কিছুটা সুবিধা হতো, কিন্তু এই পাল্টাপাল্টি বক্তব্যে একটা ঝুঁকি সবসময় থাকে যে এটা একটা বড় যুদ্ধের মধ্যে চলে যাওয়া, সেই ঝুঁকিটা সবসময় থাকে। তবে আপাতত যেখানে দাঁড়িয়েছে এবং যেই কতগুলো পদক্ষেপ নিয়েছে দুটো দেশ, তাতে আপাতত মনে হচ্ছে যে হয়তো সেই বড় যুদ্ধের দিকে যাচ্ছে না। আচ্ছা, তো কাশ্মীরে যে সন্ত্রাসী হামলার পাল্টাপাল্টি একটা পদক্ষেপের কথাও আপনি নিশ্চয়ই বিভিন্ন গণমাধ্যমে আমরা শুনছি ভারত পাকিস্তানের পক্ষ থেকে। গত বুধবার ভারতের পার্লামেন্টে নিয়ে কথা হয়েছে, পাকিস্তানও কথা বলেছেন। সুদূর প্রসারী প্রভাব কি ধরনের পড়তে পারে আপনার কাছে মনে হয়? একটা দেখা দরকার যে এটা বড় ধরনের যুদ্ধ হবে কিনা। দক্ষিণ এশিয়ায় যদি বড় ধরনের আবার ভারত পাকিস্তানের যুদ্ধ হয়, মনে রাখতে হবে যে দুটো দেশ একাধিক যুদ্ধে লিপ্ত হয়েছিল। যদি আমি 47 থেকে যদি সেই ইতিহাস দেখি, যদি এখন যুদ্ধের মধ্যে চলে যায়, মনে রাখতে হবে দুটোই নিউক্লিয়ার পাওয়ার, সেটাও একটা বিষয় আছে। তাতে বড় ধরনের একটা ইম্প্যাক্ট পড়বে, কোনো সন্দেহ নেই। বিভিন্ন ধরনের ওভারসিজ ফ্লাইং যেটা আছে সেটা থেকে শুরু করে সাপ্লাই চেইন ইত্যাদি বিভিন্ন ধরনের একটা ইম্প্যাক্ট পড়বে। তো সেই জায়গায় আমার মনে হয় হয়তো
মানে আমাদের আশা থাকবে যে সেদিকে যাবে না, তারা চেষ্টা করবে দেখতে যে আসলেই কারা করেছে, এবং যেই কারণে এই বারবার বা কয়েক বছর পর পর যে ঘটনা ঘটছে কাশ্মীরে, সেটারও একটা সমাধান প্রয়োজন। কারণ দেখা যাচ্ছে যে বড় বড় আকারে সামরিকরণের মাধ্যমে এটার সমাধান হবে না, সেটা বোঝা দরকার। এখন আউট অফ বক্স কোনো চিন্তা আছে কিনা, সেদিকে ইনভেস্ট করছে কিনা, সেটাও দেখা দরকার। কিন্তু যেই মানে একেবারে আই ফর আই যে অবস্থা আছে এখন, তাতে সেই ধরনের আউট অফ বক্স চিন্তা করছে বলে আমার কেউ মনে হয় না, যার জন্য আবার পিছিয়ে যাচ্ছে। আমরা ঘুরে ফিরে ওই মিথ অফ সিসিফাসের মতন উপরে যাচ্ছে, আবার ভারত পাকিস্তান দেখা যাচ্ছে, আবার নিচে চলে আসছে, আবার উপরে যাচ্ছে, আবার যাচ্ছে। এই জিনিসটা আমার মনে হয় দুই পাশের জনগণই বড় আকারেই যদি চিন্তা ভাবনা করে, ইনভেস্ট করে, তাহলে হয়তো একটা নতুন ধরনের চিন্তা ভাবনা আসতে পারে। অনেক ধন্যবাদ ডক্টর ইমতিয়াজ আহমেদ, আপনার কাছে আমরা আবারও আসবো। মিস্টার আনোয়ার খুরশিদ, ক্যান ইউ হিয়ার মি? Kamran Ashraf Bhatt. Yeah, I can hear you. Yeah, thank you very much. What actually happened at Pahalgam that day, and what is the overall situation right now? Actually, this place, which is famously called as Pahalgam, it is one of the most attractive place in Kashmir, and people all over around India, from other states, usually go there in summers. And now this place, which is very far away from the Pahalgam, and usually it takes people through pony rides or by foot, they reach there. But what happened at that moment, these tourists who reached that spot, they were enjoying there, they were doing their whole stuff which is being carried out by the tourism department. But what happened, out of nowhere, these terrorists came and they asked them their identities. They asked them whether they belong from the Hindu religion or they belong from the Muslim religion. Okay. But eventually, when they identified them as they are Hindus, they targeted them, they killed them, and they selectively targeted them. Among them, one was a Kashmiri local. But what is the reason? What is the reason? You know, the terrorists are there. The period right now was about tourism. It was all high right now. Al Jazeera carried out this report that from 2024 till now, the tourists have been visiting in flocks. They have been visiting in high number. Around 3 million people have already visited Jammu and Kashmir. And this was carried out with an intention that the tourism industry will be hit, and this issue will be highlighted on international level. As well as you should also take under consideration that Vice President of America was on visit, and probably the hostile forces, as the government many other parties are now pointing their finger towards Pakistan affiliated groups, that they wanted to grab some sort of attention because the Indian government have been successfully maintaining peace in Jammu and Kashmir, and tourism was coming back. And now they got this opportunity and they hit these targets with an aim that there will be some sort of communal refute, there will be some sort of communal disharmony between Muslims and Hindus. And they managed to come there and target these civilians, innocent civilians. Okay. Thank you very much, Mr. Kamran Ashraf. Please stay with us. Mr. Anwar Khurshid, can you hear me? Definitely. Thank you very much, sir. If India suspends the Indus Water Treaty, how badly could it impact Pakistan? First of all, I condemn this act of cowardice which happened in Pahalgam. Not me, but whole Pakistani nation condemn this.
This is a coward act. Mhm. Pakistan is already suffering from this terrorist attacks from Balochistan, from KPK, and even in other part of the country. So we are already we are victims, and how can we will be happy that any innocent civilians are targeted in Indian held Kashmir? Secondly, India is trying to just targeting the Indus water territory. But this is definitely it is they are going to start a war against Pakistan. This is that Prime Minister Modi. He said that they will suspend the Indus water territory, and on the other side, Pakistan has also want to suspend the Shimla Agreement of 1972. Mhm. Therefore, if this happens, both the nations they will suffer. If any war continue in between Pakistan and India, the nations of both the countries, the people of both the countries, they will suffer. And I don't know why India is afraid of this small nation, because they are almost 1400 to 1500 million people. There is a big country, the largest and the biggest country of the world. They are afraid of just Pakistan, a small country, or from Bangladesh and Nepal. They are afraid of these small countries. They should go to the Kashmiris. They should talk to the Kashmiris. What they want. The issue of Kashmir must be solved through the United Nations resolution, which is a resolution that were passed, and all the documents are at the United Nations, and they revoked that 370 in Kashmir, and that is the main issue which the Kashmiris they want freedom. Pakistan has no issue with the Kashmiris, but they want the freedom, and Kashmiris always look towards Pakistan that they should come and they should intervene for their freedom. Pakistan just want that Kashmiri should get freedom, and they should be all the things should be solved as the UNO resolution is that a plebiscite or a referendum should be held in the Indian held Kashmir. Thank you. What actually happening in Pahalgam with the reported militants and search operation in the Muslim community? Sorry, No, come again? all the Muslims they condemn this that innocent tourists are attacked. No Muslim, no Pakistani, even nobody, no one in the world they will be happy that innocent tourists are attacked. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। প্লিজ স্টে উইথ আস। আমাদের সাথে এই মুহূর্তে দর্শক যুক্ত আছেন পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য কমিটির সদস্য তাপস মিত্র। আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব। তাপস মিত্র, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনি আলোচকদের আলোচনাগুলো শুনছিলেন। ভারত এবং পাকিস্তানের মধ্যে নতুন করে যে উত্তেজনা দেখা দিয়েছে, ভারতের অনেক মিডিয়া এবং দায়িত্ববান অনেকেই অভিযোগ করছেন যে এই হামলায় পাকিস্তানের মদদ রয়েছে। আবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে ভারত এটি কোনোভাবেই প্রমাণ করতে পারবে না এবং এই অভিযোগের সত্যতা আসলে পাওয়া যায়নি। আপনার মন্তব্যটা জানতে চাই। সম্ভবত আনমিউট করতে হবে, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না মিস্টার তাপস মিত্র। শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, প্লিজ বলবেন। পাকিস্তান মানে যে কোনো পাকিস্তানের ক্ষমতা না কেন তাদের কিন্তু ভারত বিরোধী জিগির তোলা, শুধু জিগির তোলা নয়, পাকিস্তান আজকে অর্থনৈতিকভাবে সমস্ত দিক থেকে পিছিয়ে পড়েছে। ভারতবর্ষ থেকে তারা বেরিয়ে পৃথক রাষ্ট্র গড়েছিল,
কিন্তু সেখানে তার অর্থনৈতিক অবস্থা থেকে শুরু করে তাদের সামাজিক অবস্থা থেকে শুরু করে সমস্ত দিক থেকে তারা পিছিয়ে রয়েছে। সেদিকে দেখতে গেলে ভারতবর্ষ আজকে বিশ্বের 3-4 রাষ্ট্রের মধ্যে একটা রাষ্ট্র কিন্তু ভারতবর্ষ, এবং সেখানে আমরা সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে আমাদের ভারত বাদে হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, শিখ সবাইকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ ভারতবর্ষ গড়ে তুলে আমরা উন্নতির শিখরে পৌঁছানোর চেষ্টা করছি। আমরা সম্ভবত তাপস মিত্রকে হারিয়ে ফেলেছি। কিছুক্ষণের মধ্যে আবার আশা করি তাকে আবার পাবো, যুক্ত হবেন তিনি। তাপস মিত্র শুনতে পাচ্ছেন? সবার জন্য হ্যাঁ। এবং এই গত 22 তারিখে যে ঘটনা ঘটেছে এটা আপনারা নিশ্চয়ই দেখেছেন, যে একদম নিরীহ মানুষদের উপর, যারা পর্যটনের কাশ্মীরে তারা বেড়াতে গেছিল তাদের উপর আক্রমণ করা এবং বেছে বেছে তাদের ধর্মকে মানে আইডেন্টিফাই করে পুরুষদের তাদের হত্যা করা, তার স্ত্রীর সামনে এবং ছোট ছোট বাচ্চাদের সামনে। এই যে নারকীয় ঘটনা, এই ঘটনার কোনো নিন্দার ভাষা হয় না। সারা বিশ্বের সুবুদ্ধি সম্পন্ন সমস্ত রাষ্ট্র নায়করা এবং সাধারণ মানুষ এই ঘটনার নিন্দা করেছে। কিন্তু ঘটনা হচ্ছে পাকিস্তান বরাবরই আমরা দেখেছি সেই বোম্বে বিস্ফোরণ থেকে শুরু করে তারপরে আরো বিভিন্ন রকম ভাবে আমাদেরকে ডিস্টার্ব করবার জন্য আমরা একটা মানে সমস্ত মানুষদের স্বার্থে ভারতবর্ষ একটা উন্নতির শিখরে পৌঁছানোর চেষ্টা করছে। তখন তারা এই বিভিন্ন ধর্মীয় জিকির তুলে তারা আজকে ইসলামিক রাষ্ট্র তৈরি করেও কিন্তু সেই জায়গায় পৌঁছতে পারেনি, যার ফলে তাদের একটা ভারত বিদ্বেষী একটা সবসময়ের জন্য একটা হিংসার বাতাবরণ থেকে তৈরি করার চেষ্টা করে। এবং আমরা কখনোই পাকিস্তানের ক্ষতি চাই না বা কোনো বিশ্বের কোনো রাষ্ট্রের ক্ষতি চাই না। আমরা জানি মনুষ্য জন্ম একবারই হবে এবং সমস্ত মানুষ, বিশ্বের সমস্ত মানুষ যাতে সুন্দরভাবে বসবাস করতে পারে। এবং আমরা গীতার সেই বাণী সনাতনীদের আমরা একটাই আদর্শিত, যে পৃথিবীর সমস্ত মানুষ, সে যে ভাষাভাষী হোক না কেন, যে দেশের নাগরিক হোক না কেন, এমনকি আমরা একটা কীটপতঙ্গ পর্যন্ত, উদ্ভিদ পর্যন্ত, যে গাছকে আমরা মনে করি তাদেরও প্রাণ আছে, তাদেরও বেঁচে থাকার অধিকার আছে নিশ্চয়ই, এবং তাদের মতবাদ আলাদা হতে পারে, কিন্তু তাদেরকে হত্যা করে আমাদের তার মতো অন্য মতবাদকে তার উপর চাপিয়ে দেওয়া, এটা কখনোই আমরা সনাতনীরা বা ভারতীয়রা এটা আমরা কখনো করি না। যার জন্যই আমরা চাই পাকিস্তানও তারা তাদের যোগ্যতার উপর দাঁড়িয়ে উন্নতির শিখরে পৌঁছাক, বাংলাদেশেও তারা উন্নতির শিখরে পৌঁছাক। আমরা তাদেরকে ভাই বলে মনে করি, যে পার্শ্ববর্তী রাষ্ট্র এবং আমাদের ভারতবর্ষ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে তারা পাকিস্তান এবং ভারতবর্ষ আলাদা রাষ্ট্র তৈরি করেছে। আমরা চাই তারাও সুখে স্বাচ্ছন্দ্যে থাকুক, কিন্তু পাকিস্তান বা জন্মলগ্ন থেকেই তাদের ভারত বিদ্বেষী একটা জিগির তাদের মতো, কিন্তু সেখানকার সাধারণ নাগরিকরা কিন্তু আমরা দেখেছি বিভিন্ন ইউটিউব চ্যানেলে তারা কিন্তু ভারতবর্ষকে কিন্তু সমীহ করে এবং শ্রদ্ধা করে। তা যেভাবে আমরা উন্নতির একটা বাতাবরণ তৈরি করে ভারতবর্ষকে একটা বিশ্বের আমেরিকা, চীন, জাপান, রাশিয়ার মতন জায়গায় নিয়ে যেতে পেরেছি, বিশ্বের 5টা রাষ্ট্রের মধ্যে পৌঁছাতে পেরেছি, এতে কিন্তু পাকিস্তানিরাও, সাধারণ পাকিস্তানি যারা যাদের ভারত, তাদের মধ্যে কিন্তু সেই ভারতের প্রতি একটা শ্রদ্ধা আছে আমরা দেখেছি ইউটিউব চ্যানেলে। এবং যার জন্য আমরা কয়েকজন ইউটিউব চ্যানেলের মহিলা সাংবাদিককেও পর্যন্ত নিগৃহীত হতে হয়েছে, যেহেতু ভারতের সুখ্যাতি করার জন্য। কিন্তু বাস্তবটাকে মেনে নিতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে ধর্মীয় জিজ্ঞাসা যেভাবে আজকে ভারতবর্ষকে দুর্বল করবার চেষ্টা করছে এবং বেছে বেছে সনাতনী হিন্দুদের প্রতি আঘাত আনছে, এটা কিন্তু ভারতবর্ষের নাগরিকরা কিন্তু ভালোভাবে মেনে নিচ্ছে না। এবং শুধু একবার দুবার হলে হয়, আপনারা দেখেছেন পুলওয়ামা বিস্ফোরণ থেকে শুরু করে পরবর্তীকালে বিভিন্ন রকম ভাবে ভারতবর্ষের ভিতর বোম্বে বিস্ফোরণ থেকে শুরু করে, এবং এটা এই পরশুদিনের যে ঘটনা 22 তারিখের ঘটনা, সেটা সমস্ত কিছু কিন্তু ছাপিয়ে গেছে। নিরীহ একেবারে যাদের কোনো রকম রাজনৈতিক, যাদের কোনো সংস্পর্শ নেই বা যাদের মধ্যে কোনো রকম উগ্রপন্থা নেই, সাধারণ মানুষ, তারা বেড়াতে গেছে, ছুটি কাটাতে গেছে, তাদের পরিবারের সদস্যদের গার্জিয়ান যারা অর্থ উপার্জন করে সংসারকে প্রতিপালন করে, তার বাড়িতে ছোট ছোট বাচ্চারা রয়েছে, মা বাবারা রয়েছে, তারা আজকে তাদেরকে অনাথ করে দিয়ে যেভাবে আজকে বেছে বেছে হিন্দুদের মারা হলো, এই ঘটনার নিন্দা কিন্তু ভাষা হয় না। সুতরাং ভারত সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের যিনি প্রতিরক্ষা মন্ত্রী আছেন রাজনাথ সিংজি,
এই ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন। এই জিনিস যদি বন্ধ না হয় তাহলে কিন্তু আগামী দিনে পাকিস্তানকে চরম মূল্য দিতে হবে বলে আমার ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে। জনাব তাপস মিত্র, সাধারণ মানুষজন তো অনেকে বলছেন যে এই ইস্যুটা নিয়ে ধর্মীয়করণ যদি না করা হয় তাহলে ভালো হয়। কেউ কেউ বলছেন যে মুসলিমদের বাড়ি ঘরে তল্লাশি চালানো হচ্ছে এবং অভিযোগের কথা বলে কয়েকজনের বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে। সাধারণ অনেকেই অভিযোগ করেছেন, বিভিন্ন গণমাধ্যমেও আমরা দেখছি। যদিও এখনো তারা এটার সাথে দোষী সাব্যস্ত হয়েছেন কিনা সেটি এখনো প্রুভড হয়নি বা প্রমাণিত হয়নি। এটির বিষয়ে যদি বলেন। দেখুন, সেরকম কিন্তু এখনো কোনো রকম ভাবে আমার মনে হয় না যে সেনাবাহিনী সঠিক তদন্ত করছে। এনআইএ তদন্ত হচ্ছে, সর্বোচ্চ পর্যায়ে তদন্ত, এবং সেখানে যে যার বাড়িতে কালকে বিস্ফোরণ হয়েছে এবং যার বোন তিনি নিজে স্বীকার করেছেন, তার ভাই একজন মুজাহিদিন এবং তিনি আর এক ভাই জেলে রয়েছেন এবং তিনি উগ্রপন্থার সঙ্গে জড়িত, তিনি নিজে স্বীকার করেছেন এবং ভাইয়ের সঙ্গে কোনো লেনাদেনা নেই সে কথাও তিনি স্বীকার করেছেন। সুতরাং সেনাবাহিনী বা তদন্তকারী সংস্থা তারা যখন তদন্ত করতে গেছে, বোমা বিস্ফোরণ তাদের বাড়িতে মজুত করেছিল এবং সেখানেই তাদের বোমা বিস্ফোরণ ঘটেছে এবং তারা সেখানে জঙ্গিরা যত অবশ্যই ছিল এবং যার ফলে তারা সেখানে তাদের নিজেদের তথ্য লোপাট করবার জন্য তাদের নিজেদের গৃহ উড়িয়ে দিয়েছে। এবং ভারত সরকার চেষ্টা করছে সমস্ত যারা এই ধরনের নাশকতামূলক কার্যক্রম করেছে তাদেরকে চিহ্নিত করা। এখনো তল্লাশি চলছে এবং স্লিপার সেল সেখানে কাজ করেছে কাশ্মীরে এবং তাদেরকে চিহ্নিত করে আমাদের সেনাবাহিনী বা আমাদের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক তারা সঠিক পদক্ষেপ নেবে এবং তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে। এটা মোদীজি যেরকম ঘোষণা করেছেন, ভারতের সরকারেরও সিদ্ধান্ত তাই। সুতরাং আগামী দিনে তদন্তের স্বার্থে যদি আজকে কোনো রকমভাবে কঠোর পদক্ষেপ নিতে হয়, আমার মনে হয় এই জিনিস বন্ধ করার জন্য সবাইকেই সহমত জানানো, যার জন্য বিশ্বের সমস্ত রাষ্ট্রনায়করা কিন্তু ভারত সরকারের পাশে আছে। সরকারের পক্ষ থেকে 3 জনের স্কেচ প্রকাশ করা হয়েছে, যদিও কিসের ভিত্তিতে সেই কথাগুলো উল্লেখ করা হয়নি এবং বলা হচ্ছে যে সেখানে 2 জন আছেন পাকিস্তানি নাগরিক। এই বিষয়টা কিছু বলবেন কি? দেখুন, তদন্ত চলছে এবং তদন্তে সমস্ত কিছুই উদ্ঘাটন হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। পাকিস্তানি নাগরিকরা তো অবশ্যই ছিল এবং পাকিস্তানের সেনাবাহিনী কিন্তু তদন্ত হবার আগেই 3 জনের প্রশিক্ষণ দেওয়া থেকে শুরু করে এবং তাদেরকে সমরাস্ত্র সরবরাহ করা থেকে শুরু করে আইএসআই এই কাজটা অনেকদিন ধরেই করছে, জন্মলগ্ন থেকেই করে আসছে। সুতরাং পাকিস্তান যে এই ঘটনার সঙ্গে কোনো রকম যুক্ত নয় বা তাদের কোনো রকম লেনাদেনা নেই, এটা ভাবা ভুল। ভারতবর্ষকে অস্থির রাখার জন্য এবং ভারতবর্ষের শান্তি সৌহার্দ্য এবং হিন্দু মুসলমান যে আমরা ঐক্যবদ্ধভাবে রয়েছি সেই পরিবেশটাকে নষ্ট করার জন্য, এবং কাশ্মীর আপনারা জানেন দীর্ঘদিন পরে সেখানে গণতন্ত্র ফিরে এসছে। গত 6 মাস আগে সেখানে আমাদের নির্বাচিত ওমর আবদুল্লাহর নেতৃত্বে নির্বাচিত সরকার স্থাপন হয়েছে এবং সেখানে বিভিন্ন রকমের রেল প্রকল্প, শ্রীনগর থেকে জম্মু পর্যন্ত রেল প্রকল্পের খুব শীঘ্রই সেখানে উদ্বোধন হবে। জনাব তাপস মিত্র, আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসি, বিরতির পরে আপনার কাছে আবারও আসবো, আপনার কথাগুলো শুনবো। অতিথি আপনারা যারা রয়েছেন আপনারাও থাকবেন। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হলো, অতিথিরা রয়েছেন, নিশ্চয়ই আপনারা সাথেই থাকবেন। ফিরছি একটু পর। লাস্টে লিঙ্কে ঢোকা গেছে। ঠিক আছে, এই জায়গাটা নেটওয়ার্ক প্রবলেম, তাই না? হ্যালো 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 নিতে পারতাম, ওয়াইফাই নিতে পারতাম। ওয়াইফাই আছে? হ্যাঁ, বলবে না, আমি বললাম তো। হ্যালো 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 হ্যাঁ, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। We're in a short break. হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। পাসওয়ার্ড কি? 0 তারপর দা 0 না 5 0 1 2 3 4 5 6 7 8 9 Mr. Anwar Khurshid.
Yes, Thank you, I'm sir. here. Thank you, sir. Pakistan Deputy Prime Minister and Foreign Minister Ishaq Dar has criticized India's actions, saying they are based on false claims and have no legal or moral grounds. After break, Okay, understood. I will take a pen and paper. yeah, of course. না না এটা তোমার লাইনটা বুঝিয়ে দিয়েছি তো। আমি তোমাকে প্রথমেই আমরা বললাম যদি এটাকে এইখানে নেট দিয়ে এইটা নিয়ে গেলাম ওখানে, হ্যাঁ তারপর থেকে হালকা ঠিক হলো। তোমায় আমি বললাম তো ওয়াইফাই আছে, খেয়াল করে নিয়ে প্রথমেই বললাম তো। Mr. Kamran, Yes, sir. we will talk after a short break. Congress leader Rahul Gandhi has raised a question that why were no security forces present at the Pahalgam attack site. Okay, Your observation. sure. Okay, thank you. Thank you. Disclose the question. Mhm. ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। বিরতির পর আরো একবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত কণ্ঠের সাথে রয়েছে মোহাম্মদ ইমতিয়াজ। অনলাইনে যুক্ত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, রয়েছেন দ্য স্পটলাইটের নিউজ ডিরেক্টর কামরান আশরাফ ভাট, রয়েছেন পাকিস্তানি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর আনোয়ার খুরশিদ, রয়েছেন পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য কমিটির সদস্য তাপস মিত্র। আপনাদের চারজনকে আরও একবার ধন্যবাদ। ডক্টর ইমতিয়াজ আহমেদ, আপনার কাছে একটু আসবো আবারও। ভারত পাকিস্তানের এই যে উত্তেজনা, এই উত্তেজনায় বাংলাদেশে কি ধরনের প্রভাব ফেলতে পারে একটু জানতে চাইবো, কারণ ইতোমধ্যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের বাংলাদেশ সফরের যে ঘোষণাটা ছিল সেটা স্থগিত করা হয়েছে। যদি বড় ধরনের যুদ্ধ না হয় তাহলে আমার মনে হয় না বড় খুব একটা ইম্প্যাক্ট ফেলবে। আমাদের চিফ অ্যাডভাইজার অলরেডি একটা স্টেটমেন্ট দিয়েছে এবং সে কন্ডেম করেছে এই অ্যাটাককে। তো যার জন্য আমার মনে হয় না যে মানে যদি এই অবস্থা থাকে তাহলে ইম্প্যাক্ট পড়ার কথা না। কিন্তু যদি যেভাবে পাল্টাপাল্টি বক্তব্য এবং যেহেতু বেশ কিছু স্টেপস নেওয়া হয়েছে, এটা যদি বাড়তে বাড়তে যদি একটা যুদ্ধের মধ্যে চলে যায় দুটো দেশ, ভারত আর পাকিস্তান, তাহলে তো স্বাভাবিকভাবে দক্ষিণ এশিয়ায় একটা ইম্প্যাক্ট পড়বে, এটা না বোঝার কোনো কারণ নেই। তো আমরা আশা করব যে সেই ধরনের বড় যুদ্ধের মধ্যে তারা যাবেন না, তারা জিনিসটা সমাধান করতে চেষ্টা করবেন যে আসলেই ঘটনা কি ঘটেছে। খেয়াল রাখতে হবে যে এটা নতুন না। আমি যদি গত 10 বছরের আমি ফিগার দেখছিলাম যে কত অ্যাটাক হয়েছে, গত 10 বছরে দেখা যাচ্ছে 2500টা টেরর অ্যাটাক হয়েছে এবং 2000 লোক মারা গেছে কাশ্মীরে। এবং এটাও মনে রাখতে হবে যে কাশ্মীরে ভারতের সৈন্যর যে সংখ্যাটাও কিন্তু বিশাল। তো ওরকম একটা বিশাল যাকে বলা হয় মিলিটারি প্রেজেন্সের, সামরিক প্রেজেন্সের মধ্যে এত বড় একটা ইন্টেলিজেন্স ফেল কেমন করে করলো সেটা আসলে দেখা দরকার।
আমি মানে গবেষক হিসাবে আমি মনে করি এটা না দেখলে আমি আসলে বুঝতে পারবো না যে আসলে আসলে কি হতে যাচ্ছে। আর একটা জিনিস খেয়াল রাখা, আমার একজন বলতে চেষ্টা করেছিলেন যে কাশ্মীরের যেই ট্যুরিজমের যে সেক্টর বাড়ছিল, আমি যদি টেরোরিজমের যেহেতু এটা নিয়ে কাজ করি, বিভিন্ন দেশে টেরোরিজম বা টেরর অ্যাটাক কিন্তু তখনই হয় যখন সবাই ধরে নেয় যে সব কিছু ঠিক হয়ে গেছে, যদিও আমরা জানি যে মূল সমস্যা রয়ে গেছে। মূল সমস্যা তো রয়েই গেছে, এটা তো অস্বীকার করলে চলবে না। তো সেই জায়গায় এই জিনিসটা মানে খুব একটা কি বলা হয়, হয়তো আমেরিকার ভাইস প্রেসিডেন্ট আসা কিছুটা কাকতালীয় হয়ে গেছে, কিন্তু সবসময় আমরা দেখেছি, আমি যদি অক্টোবর 7-এর অ্যাটাক যদি আমি ধরি, হামাস যখন অ্যাটাক করলো, সেটাও কিন্তু মানুষ ধরে নিয়েছিল যে না আর কিছু হতে যাচ্ছে না, প্যালেস্তাইনে একেবারে সব কিছু ঠান্ডা করে ফেলেছে ইত্যাদি, কিন্তু তখনই অ্যাটাকটা হলো। এটাও কিন্তু তাই ধরে নেওয়া হয়েছে, যেই পরিবর্তনগুলো করা হয়েছিল, বিশেষ করে আর্টিকেল 370-এর ব্যাপার ইত্যাদি ধরে নেওয়া হয়েছে, আবার নির্বাচন হয়েছে ইত্যাদি ধরে নেওয়া হচ্ছে যে সব স্বাভাবিক। এই ধরনের অবস্থায় কিন্তু টেররিস্ট অ্যাটাক করে। তো আমি মনে করি যে আরও গবেষণা করা দরকার আসলেই কি হয়েছে, তারপরে হয়তো এই সমাধানের একটা তো একসময় করতেই হবে, সেইটা কয়েক বছর পর পরই হয়তো আবার ফিরে আসবে। সমাধানে তো তারা যাবেন, কিন্তু তার আগেও তো অনেকগুলো বিষয় আমরা খেয়াল করছি যে পাকিস্তানের সাবেক কূটনীতিকরা বলছেন সিন্ধু পানি চুক্তি একতরফাভাবে স্থগিত বা বাতিল করা যাবে না। আবার অনেকেই অভিযোগ করছেন যে পেহেলগামের ঘটনাকে অজুহাত হিসেবে তুলে ধরে ভারত সিন্ধু পানি চুক্তির যে স্থগিত চেষ্টা করছে যেন পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করা যায়। এই যে বিভিন্ন রকমের কথা আমরা শুনছি, এই বিষয়ে আপনার মন্তব্যটা একটু জানতে চাই। না, সেটাও আমি এখন পর্যন্ত মনে করছি যে তারা দুটোই এক ধরনের রিজন কাজ করছে। কারণ যেই চুক্তির কথা বলা হচ্ছে সেটা কিন্তু স্থগিত করা হয়েছে, বাতিল করার কথা কিন্তু স্থগিত করা হয়েছে, তার মানে হচ্ছে এখন একটা স্পেস দেওয়া আছে। তারপরে যেই মিশনের যেই সদস্য কমিয়ে আনা, দুই দেশই দেখা যাচ্ছে 30-এ নামিয়ে এনেছে, সেখানেও বোঝা যাচ্ছে যে এক ধরনের যাকে বলা হয় রেশনালিটি কাজ করছে। মানে এখন পর্যন্ত আমার মনে হয় দেখা দরকার যে এই যে স্টেপগুলো নিচ্ছে, এটা নেওয়ার পরে আরো বাড়তি এমন কিছু হবে যার মাধ্যমে একটা যুদ্ধের মধ্যে চলে গেল, সেটা হবে কিনা। আপাতত যতগুলো স্টেপ নিয়েছে আমার মনে হয় দুটো দেশই চেষ্টা করবে, এবং যেহেতু আন্তর্জাতিক যেসব বড় বড় অ্যাক্টার্স আছে তারাও চেষ্টা করবে দুটো দেশ যেন বড় ধরনের যুদ্ধে না যায়। কারণ মনে রাখতে হবে দুটো দেশই নিউক্লিয়ার পাওয়ার একটা জিনিস, আর একটা হলো এই যুদ্ধ দিয়ে তো আর সমাধান কোনোভাবেই সম্ভব না। আমি যুদ্ধ করতে পারি, কোনো সন্দেহ নেই, তাতে আরও ঝামেলা বাড়বে। এখন কথা হচ্ছে কি স্টেপ নিবে, কোন জায়গায় যাবে, জনগণ আবার কিভাবে এই জিনিসটা দেখছে, দুই দেশের জনগণ, সেটাও দেখা দরকার। অনেক ধন্যবাদ ডক্টর ইমতিয়াজ আহমেদ, আমরা আপনার কাছে আবারও নিশ্চয়ই আসছি। মিস্টার আনোয়ার খুরশিদ, Pakistan Deputy Prime Minister and Foreign Minister Ishaq Dar has criticized India's actions, saying they are based on false claims and have no legal or moral grounds. So why do you think these claims were made? Definitely, anything happens in Kashmir, it does not relate to the Pakistan. This type of incident which happened in Pahalgam or even other places of Kashmir, each and everything, anything happens in Kashmir, and India blames Pakistan and Pakistani forces that they have done this, that militants belong to Pakistan. No, those people who did this, they belong to Kashmir. And Kashmir at the moment, that Indian held Kashmir is the part of India at the moment, which is a disputed land between Pakistan and India. Deputy Prime Minister of Pakistan therefore condemned that India has no evidence. Before getting any evidence, before anything, they straight away malign Pakistan that Pakistan did this. No, Pakistan even, we know the Kulbhushan Singh, we arrested him in Balochistan, and another person from Ra, we had him in Balochistan a few days back. They are the evidence.
We know we have the evidence, but Indian did not reveal any evidence that Pakistan has did. So why Pakistan? I already said that Pakistan is already a victim of this terrorist activities in Balochistan and KPK, particularly, and the other part of the country even. Therefore, we always condemn these. This is not a action, but is the coward action by any militant they have done in this Pahalgam. Your Deputy Prime Minister said on behalf of the complete nation of Pakistan and all Muslims of the world, they will condemn this act of these terrorists. Mr. Khurshid, what are your predictions about the future and what needs to be done, if possible, to de-escalate the tension between Pakistan and India? The future of these things is in the hands of India, not it is the hand of the Pakistan. Pakistani government always try to keep the things on a lighter part and in good conditions. Even we look in the cricket, in the other things that now do you see Prime Minister Modi straight away said that all Pakistan should leave India and no visas, and Atari border is closed and Sintas territory is terminated. These things are not good for both the countries, and for the future of both the countries. They should sit on a table and they should talk. They should go for the positive solutions of these problems. Thank you. India should come first. Always Pakistan always says come and talk, but India always go left and right and don't come and don't sit. Thank you, Mr. Anwar Khurshid. Kamran Ashraf Bhatt, Congress. Mr. Kamran. Yes. Yeah. Congress leader Rahul Gandhi has raised a question that why were no security forces present at the Pahalgam attack site? What's your observation? No, security forces are there, but this place is already been available for tourism purposes. You cannot install everywhere security because, the tourism has to be free for everyone. You cannot be posing their men with guns and keeping some sort of environment which will be hostile for people. What is happening here? Of course, there are questions being raised by everyone. Like in government, the people at the helm of affairs are reassessing the situation, as well as the opposition is also supporting government and telling them that there needs to be some sort of accountability. And the security forces have to reassess where went this thing wrong, what happened, and what are the chances that these things will not occur again. But this issue will be timely resolved, and the security personnel as well as other security agencies, they will try to mitigate such standards which will not allow such situation to occur again. But what's important right now is that you have to understand that these attacks or such violence has been persistent. It has been carried out since a long period of time. Whenever the civilian governments, both in Pakistan and India, try to come closer, there has been some sort of attack. There has been always attack in whether in Kashmir, or in Delhi or somewhere else in India. So it shows someone is playing behind the screen, someone is playing behind the curtains, and they don't want these two countries to have cordial relations. What for me, when we deconstruct this whole process, this whole situation, is that one has to understand you can change the friends, but you cannot change the neighbor. If your neighbor is not respecting your sovereignty, if your neighbor is not respecting your people, last week when Asim Munir was giving his speech to overseas Pakistani,
He outrightly said, I mean, this is coming from an army chief of army, which is in your neighbor. And he said that they are very different from Hindus. What are you saying? What are you implying with that? And such statements are always dangerous. You know, people who are with hostile propaganda nature, they will always find these excuses that they have to carry out some sort of attacks on India or in Kashmir. So, you know, these statements are not going well in India also. You need to understand that the Pakistani establishment right now, the military establishment right now, is facing huge crisis when it comes popularity in Pakistan. And people are not in cordial relations with the current military establishment. They have been in play with Imran Khan's party. They have been doing this whole nonsense within their own borders also. Now, if for me, who is looking Pakistan as somewhere like if this state is doing well, the neighbors will eventually they will do good when they meet and they have the discussions all. But what happens right now is that the current military establishment is trying to find some sort of opportunity to escalate tension between two countries so that the people can provide them the same aura, the same states they want from them. And this is what the India, the people in Jammu and Kashmir are facing right now. You have to understand these things also. You know, by mere saying that, oh, come on, we don't have the evidences, there has not been any sort of preliminary investigation. These statements are futile, and this exercise is futile. You have to understand when something is happening currently in Jammu and Kashmir or other parts of India, you have to understand the past. It has been always continuously happening with India. It has been happening in Jammu and Kashmir also. You need to understand that these hostile forces, where do they come from? You know, they have changed their tactics. They have diverted their actions in Pir Panchal area. They are coming in that area now, shooting these soft targets and creating some sort of fear within Jammu and Kashmir. Kashmir has been peaceful for a long period of time right now. After abrogation of 370, people have been coming to Jammu and Kashmir. People have been enjoying the place's beautiful landscape in Jammu and Kashmir. But you have to understand this also, that whenever the military establishment in Pakistan sees something positive in Jammu and Kashmir, they will always try to come and they will always try to destabilize this area. And right now they've got this opportunity, and everyone in Jammu and Kashmir are crying their hearts out, and they are coming out on streets. They are protesting. You know, this is extraordinary for Kashmiris right now. This has never happened in Jammu and Kashmir, that such in such a huge number the people, the locals, have come out and condemned it and protested against this. This has never happened. The people have changed their whole mindset. Now they understand what's happening around here. And they are now pointing their fingers also towards Pakistan. And this should stop. You know, one has to understand that if you want to prosper, if you want to develop your nation, you need to focus on your domestic politics also. You cannot be relying always on destabilizing your counterpart and then using that propaganda for saving yourself. This is not going to happen again and again. You need to understand that. You know, when Mr. Anwar was speaking about the Kashmir being subject to social reforms right now, and then India is doing some bad in Jammu and Kashmir, you need to understand that what happens in Islamabad is being onslaughted in Pakistan occupied Kashmir. You know, the prime minister, the former prime minister, who was backed by Tehreek-e-Insaf in the Kashmir, which is being held by Pakistan, has been overthrown. What happened? The former prime minister of Pakistan occupied Kashmir said outrightly that the ISI was involved in this. When you come up
with such arguments and then blame India being complicit in Jammu and Kashmir is outrageous. You need to address your own problem also. Yeah, thank you very much, Mr. Kamran. তাপস মিত্র, আশা করি আপনি শুনতে পাচ্ছেন। আপনার কাছে একটু জানতে চাই যে জম্মু কাশ্মীরে আগে থেকেই তো সহিংসতার ঘটনা অনেকগুলো ঘটেছে, যেটি মেজর আনোয়ার খুরশিদ বলছিলেন এবং ডক্টর ইমতিয়াজ আহমেদ বলছিলেন। তো পেহেলগামে যে ঘটনাটি ঘটলো, এটি কি তাহলে প্রশাসনের ব্যর্থতা নাকি গোয়েন্দা ব্যর্থতা, কোনটা মনে হয় আপনার কাছে? দেখুন, এটা গোয়েন্দা ব্যর্থতা বা আমাদের সামরিক বাহিনীর ব্যর্থতা এটা বলা ভুল। কারণ সেখানকার মানুষ ভারত সরকারের এই যে পদক্ষেপ 370 ধারা সেখানে বিলোপ হওয়ার পরেও সেখানে যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, মোদী কেন্দ্রীয় সরকার, ভারতের সরকার সেখানে যেভাবে আজকে রেলের সম্প্রসারণ, আমি আজকে বলতে যাচ্ছিলাম, জম্মু থেকে শ্রীনগর পর্যন্ত রেল লাইনের সম্প্রসারণ থেকে শুরু করে এছাড়াও বিভিন্ন টানেলের মাধ্যমে 20খানা নতুন টানেল তৈরি করা হয়েছে, যার মাধ্যমে রেল এবং সড়ক যোগাযোগটাকে একটা দুর্দান্ত জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। ভারতবর্ষের অন্যান্য জায়গায় যেভাবে সড়ক ব্যবস্থা থাকে, রেল ব্যবস্থা থাকে, কাশ্মীরকেও কিন্তু আমরা সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য কেন্দ্রীয় সরকার সচেষ্ট হয়েছে। এবং স্বাভাবিকভাবে যোগাযোগ ব্যবস্থা যখন একটা ভালো দিক দেখা যায়, তখন সেখানে বিভিন্ন ইন্ডাস্ট্রি সেখানে তৈরি হয়, বেকার কর্মসংস্থানের ব্যবস্থা হয়। আর বিশেষ করে কাশ্মীরে মানুষ সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং সেখানে একেবারে জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদ দীর্ঘদিন ধরে, কিন্তু 6 বছর ধরে সেখানে একেবারে কয়েকটা জায়গায় বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটেছে, কিন্তু মানুষ কিন্তু তারা একটা কর্মব্যস্ততার মধ্যে তারা ফিরে এসেছিল এবং সেখানকার মেন যে প্রধান জীবিকা বা অর্থনৈতিক উপার্জনের রাস্তা কিন্তু পর্যটন। কেন এখনো সেখানে সেইভাবে শিল্প তৈরি হয়নি বা কৃষি ব্যবস্থারও সেখানে কোনো রকম সেরকম ব্যবস্থা নেই, অফিস আদালত নেই, যার জন্য পর্যটনের উপর সেখানকার অর্থনীতি নির্ভর করে। এবং আপনারা জানেন যে গত 1 বছর আগে, 2 বছর আগে সেখানে যে পেহেলগাঁওতে যেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেখানে 1 কোটির উপর পর্যটন, কিন্তু সেখানে বিভিন্ন রকম পর্যটনে তারা গেছিল এবং গত বছর প্রায় 2 কোটির উপর সারা ভারতবর্ষ তথা সারা বিশ্ব থেকে পর্যটকরা সেখানে গেছিল, যার জন্য অর্থনীতি একটা মজবুতির জায়গায় এসে দাঁড়িয়েছিল। এবং এবছরের সেই লক্ষ্যমাত্রা ছিল প্রায় 3 কোটির কাছাকাছি। এইটা পাকিস্তানের সহ্য হয়নি বা বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী শক্তি এইটাকে বন্ধ করবার জন্যই এই যে কাশ্মীরের মানুষ তারা স্বাভাবিক জীবনে ফিরে এসছে। আগে আপনারা জানেন যে পয়সা দিয়ে পাথর ছোড়ার কাজ করাতো এই সমস্ত ছোট ছোট বাচ্চাদের, যারা আজকে জঙ্গিপনা করছে, ধর্মীয় ইয়েতে টিকিট তুলে সেই তাদেরকে একটা সুস্থ পরিবেশের মধ্যে তারা সরকার ফিরিয়ে এনেছিল, কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছিল। এটা ঠিক মেনে নিতে পারেনি এবং সেখানে যেভাবে আজকে কাশ্মীর, আপনি গত 5 বছর আগেও যদি কোনো কাশ্মীরে গিয়ে থাকেন বা 10 বছর আগে যদি গিয়ে থাকেন, আর এখন আপনি যে এই 2025 বা 24-এও যদি যান, যত দিন যাচ্ছে সেখানে কিন্তু উন্নতি তৈরি, কেন্দ্রীয় সরকার একটা বিশেষ দৃষ্টিতে কাশ্মীরকে দেখছে এবং সেখানে অর্থনীতি একটা মজবুতি ফিরে আসছে, যুব সমাজ তারা কর্মের মধ্যে তারা ফিরে আসছে। ওই বিচ্ছিন্নতাবাদী শক্তি সেখানে ধাক্কা খাবে বলে প্রায় 2-4 জন হয়তো তারা এখনো বিপদগামী আছে, যার ফলে এত বড় বিস্ফোরণ ঘটানো সম্ভব হয়েছে বা এত জঙ্গিপনা ঘটানো সম্ভব হয়েছে। কিন্তু স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ জঙ্গিপনার দিক থেকে কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছিল। আর হঠাৎ করে এই ধরনের ঘটনা, যেটা আনএক্সপেক্টেড ছিল সেনাবাহিনী বা গোয়েন্দা সংস্থার কাছে। এবং আপনারা জানেন যে গত 6 মাস আগে সেখানে নির্বাচিত সরকার হয়ে যাওয়ার পরেও, সেখানে একটা যখন নির্বাচিত সরকার হয়ে যায়, স্বাভাবিকভাবে ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে সেই নির্বাচিত যে রাজ্য সরকার থাকে তার সেই পুলিশের কিন্তু একটা বিশেষ ভূমিকা থাকে। পুলওয়ামায় যখন বিস্ফোরণ ঘটেছিল সিআরপিএফ এর উপর, তখন সেটা ছিল কেন্দ্রীয় গভর্নরের আন্ডারে, তখন সেখানে নির্বাচিত সরকার ছিল না। 6 বছর আগে 2019-এ যখন ঘটনাটা ঘটেছিল, কিন্তু গত 22 তারিখ যে ঘটনা ঘটলো 2025-এর পরশু দিনে, সেখানে কিন্তু কাশ্মীর পুলিশের একটা বিশেষ ভূমিকা থাকে।
স্থানীয় ল অ্যান্ড অর্ডার দেখার দায়িত্ব কিন্তু কাশ্মীর পুলিশের, সমন্বয় রেখে সেই কাজটা হয়। কিছু ইন্টেলিজেন্সি ফেলিওর হয়েছে, আমরা সেটা মেনে নিচ্ছি বা আমরা মানতে হবেই, কেননা এত বড় একটা পর্যটন কেন্দ্র, সেখানে লোকাল পুলিশের কোনো নজরদারি থাকবে না কাশ্মীর পুলিশে, এটা ভাবা যায় না। সিআরপিএফ বা সেনাবাহিনী তারা এই ছোটখাটো বিষয়, সিকিউরিটির বিষয়ে তারা দেখার দায়িত্ব নয়, তাদের দেখার দায়িত্ব হচ্ছে সীমা পারের আতঙ্কবাদীরা যাতে এ দেশে ঢুকে নাশকতামূলক কার্যক্রম না করতে পারে, বা পাকিস্তান বা চীন তারা আমাদের বর্ডার অতিক্রম না করতে পারে, এটা দেখার দায়িত্ব সেনাবাহিনী বা সেনাবাহিনীর বিশেষ ভূমিকা থাকে বা বিএসএফ এর। কিন্তু এই সমস্ত ল অ্যান্ড অর্ডার দেখার দায়িত্ব হচ্ছে রাজ্য পুলিশের। সেখানে কাশ্মীর পুলিশের একটা ইন্টেলিজেন্সি ফেলিওর হয়েছে, এটা আমরা অস্বীকার করছি না। রাজ্য সরকারের, সেখানকার রাজ্য সরকার ওমর আবদুল্লাহ সরকারের, যাই হোক না কেন, নাশকতামূলক কাজ দীর্ঘদিন ধরেই চলছে এবং এটাকে বন্ধ করা দরকার। সারা বিশ্বের সমস্ত রাষ্ট্রনায়করা, আজকে G20 গতকালকের যে বৈঠক অধিবেশন হয়েছে, সেখানে সমস্ত রাষ্ট্রনায়করাই কিন্তু, এমনকি চীনের রাষ্ট্রপতিও সেখানে ছিলেন। তাপস মিত্র, আপনাকে অনেক ধন্যবাদ। সেখানে সবাই এক বাক্যে স্বীকার করেছে যে এই সন্ত্রাসবাদকে সমূলে নির্মূল করা দরকার। তার জন্য ভারত সরকার যে পদক্ষেপ নেবে তারা তাদের পাশে থাকবে, এবং সেটা আগামী দিনে কেন্দ্রীয় সরকার কি পদক্ষেপ নেয় তার অপেক্ষায় আমরা সবাই থাকবো, যাতে শান্তির পরিবেশ সৃষ্টি হয়, আর যেন এরকম নিরীহ মানুষের প্রাণ না যায়, এটা দেখার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের, ভারত সরকারের, এবং সেটা নিশ্চয়ই কেন্দ্রীয় সরকার করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। অনেক ধন্যবাদ ডক্টর ইমতিয়াজ আহমেদ। আমরা 30 সেকেন্ড আপনার কাছে একটি প্রশ্ন জানতে চাই। 7 দশকের বেশি সময় ধরে ভারত পাকিস্তানের মধ্যে যে উত্তেজনার কেন্দ্রবিন্দুর অঞ্চলটা হচ্ছে কাশ্মীর, এর সমাধানটা আসলে কি, যদি এক বাক্যে আপনি একটু বলেন। দেখুন, কাশ্মীর যে জনাব তাপস মিত্র, আমরা ডক্টর ইমতিয়াজ আহমেদের কাছে জানতে চেয়েছি। আচ্ছা, না, সমাধান জনগণেরই সমাধান করতে হবে, কোনো সন্দেহ নেই। সেটা কাশ্মীরি জনগণের উপরে ছেড়ে দেওয়া প্রয়োজন বড় আকারে। সেই জায়গায় আমার মনে হয় এখনো মনস্তাত্ত্বিক যে কাঠামোটা, সেখানে এখন পর্যন্ত আমার মনে হয় দুটো দেশ যেতে পারেনি। আর 10 সেকেন্ডে স্যার ছোট্ট করে যদি। জি, আমার মনে হয় আমাদের ছেড়ে যেতে হবে জনগণ। তবে আমি মনে করি যে এই অ্যাটেনশন দেওয়া দরকার, সেই অ্যাটেনশনটা দেওয়া হচ্ছে না। এমনকি আউট অফ বক্স যদি কিছু করতে হয়, সেই জায়গায় আমরা যেতে পারছি না, ঘুরে ফিরে কিন্তু ওই ব্লেম গেমের মধ্যেই থাকছি, যেটা আমি মনে করি না কোনো সমাধান নিয়ে আসবে। অনেক ধন্যবাদ ডক্টর ইমতিয়াজ আহমেদ, ধন্যবাদ তাপস মিত্র। থ্যাংক ইউ ফর স্টেইং উইথ আস কামরান আশরাফ ভাট, মেজর আনোয়ার খুরশিদ। ভারত পাকিস্তানের একে অপরের যে পাল্টাপাল্টি অভিযোগ, চুক্তি বাতিল, বাকযুদ্ধ, সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার উত্তেজনা একটা চরম পর্যায়ে পৌঁছে এসেছে এবং আজকের আলোচনা সেটি উঠে এসেছে। যদিও জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস ভারত পাকিস্তান উভয়কেই একতাবদ্ধ হয়ে সামনে যেন এই ধরনের ঘটনা না ঘটে, তাদেরকে ঠিকঠাক একত্রিত হয়ে কাজ করার কথা বলছিলেন। এই আহ্বান আমরা রেখে আজকের মতো আমাদের অনুষ্ঠান শেষ করছি। আগামী সপ্তাহে নতুন বিষয় নিয়ে আবারও হাজির হব। সবাই ভালো থাকবেন সেই পর্যন্ত। থ্যাংক ইউ আনোয়ার স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। দাদা থ্যাংক ইউ। তাপস দা ভালো থাকবেন। থ্যাংক ইউ।